সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধ থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো, তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছে, যেভাবে পুলিশ বাহিনী, যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও, একটা অনিবন্ধিত দল, তাই না? আচ্ছা, এবং সেটাও বড় কথা না। বড় কথা হলো তাদের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্র কথাবার্তা তারা বলে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি, এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল, যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা, সেই চাহিদাটা তারা পূরণ করবে। আনফর্চুনেটলি তারা পারে নাই। তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে, এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে। কিন্তু তারা, আমি একটা বেসিক কথা বলি, তারা একটা বড় কাজ, এবং অনেক নাটক আছে, তারপরে আমি বলবো তারা কাজটা তো করেছে। তারা কিন্তু গণ চাঁদার জন্য একটা নিয়ম করেছে, একটা ওয়েবসাইট করেছে, এটা পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণ চাঁদা নিচ্ছি। আমি যদি এখন বিএনপিকে 5 টাকা দিতে চাই, আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই। মানে বিএনপির সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না, বিএনপি খালি বড় লোকের চাঁদা নেয়, এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয়। এগুলি ভালো, এগুলি বেসিক পরিবর্তন, আমি তাদেরকে পছন্দ করি। কিন্তু এদের কথাবার্তা না লাগামহীন, যে সমস্ত কথা তারা বলে, এই কথার ওজনও বোঝে না, এই কথার আফটার ইফেক্টও তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বললেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়, এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বললো। মিটিং শেষ হওয়ার পরে, মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ, খালি মঞ্চ তারা ছিল একা একাই কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পর এই হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোনো অ্যাটাক হয়েছে? হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপির একটা সমস্যা দেখবেন আপনি, আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য, কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই। তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো না কোনো বই দেখে জেনেছে, কোনো না কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই লেখা হয়েছে 3 ভাবে। একটা লেখছে, আপনি জানেন, গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে, আছে, ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। আপনি আওয়ামী যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বিএনপি মধ্যে বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। এই যে বাচ্চা ছেলেরা, তারা কার ইতিহাসটা পড়েছে? কার লেখা ইতিহাস পড়েছে? তারা কি যখন ছিল, কেউ কেউ তো ছিল না। তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায়, করুক, পৃথিবীর কোন ব্যক্তির সমালোচনার ঊর্ধ্বে না। আমরা বলি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেহেতু উনি আমাদের নবী, উনাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখি। উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই রে ভাই, কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোত্থেকে?
আচ্ছা, এই জানলেন কোথেকে জায়গায় আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আমরা এই হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, সার্জিস আলম তো ছাত্রলীগই করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল, সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সার্জিস আলম। তাদের যে তখনকার বক্তব্য আবেগ তাড়িত, মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন, আহ আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন, একটা বক্তৃতাও দেখা যায় সার্জিস আলম, সেটাও এখন ভাইরাল। বা হাসনাত আব্দুল্লাহর অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন, জাতির জনক সম্বোধন করে তিনি লিখছেন। মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে? বই চেঞ্জ করে এটা হলো ওয়ান কাইন্ড অফ, শুনেন, এটা হলো ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, জাস্ট হিপোক্রেসি। এটা আগে হয় কোনো লোভে করেছেন অথবা ভয়ে করেছেন, এখনো তো লোভে করছেন। সেটা অর্থের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এগুলো হিপোক্রেসি। আপনি বলবেন তখন তো পেদা নির্ভয়ে সবাই করতো, আপনিও করতেন, আমিও করতাম। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, আমরা অনেক কিছু সমঝে চলি, কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি আমি পরে জাস্টিফাই করতে পারবো না। আপনি দেশে যখন ছিলেন তখন আপনি আমাকে দেখেছেন ভাই, আমি কিন্তু দেশে হাসিনার আমলে, হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনার সমালোচনা করেছি, আমার মতো করে করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি। তো এইগুলো হলো, এইগুলো হলো ছেলে মানুষই। ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে, বাবা তুমি কিছু বুঝো না। আমার বাচ্চা কিন্তু ছোট থেকে বলো, যখন 8-9 বছর বয়স, তখনই বলতো, বাবা তুমি কিন্তু তুমি বুঝো না, তুমি পারবা না, এটা তুমি পারবা, দাও আমি করে দিই। তো আমি তাকে দিতাম আগ্রহ নিয়ে। ও যখন বলতো তুমি কিছু বোঝো না, তখন আমি কিন্তু হাসতাম, খুশি হইতাম, আমি কিন্তু অপমানিত হইতাম না। বাচ্চা বলছে ঠিক আছে, আমি তো আসলেই বুঝি না, ও বুঝে, ও মনে করছে ও বুঝে, আমি কিছু বুঝি না। এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে যে ও সরা সব বুঝে, আমরা কিছু বুঝি না। সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি 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 এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে। পারবে না, তারা 3 মিনিট বলতে পারবে না। ভাই তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না, এটা কি হাসনাত আব্দুল্লাহর কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিস যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামাল শেখ হাসিনার সমালোচনা করতাম। হান্নান মাসুদ তিনি লিখছেন, আরে ভাই, তিনি একটা ছবি দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখছেন, আরে ভাই সমুদ্রের উত্তাল ঢেউরে দড়াই না, আর তোরা কোন বাকি অংশটুকু আর বলা যাচ্ছে না আর কি। এখন তো ভাষারও অনেক মানে উন্নত মানের ভাষা, গালিগালাজ ব্যবহৃত হচ্ছে, সবগুলো উচ্চারণ করা যায় না। সাংবাদিক আনিস আলমগীর তিনি একটা পোস্ট লিখছেন, সেটাও একটু আমার দর্শকদের জন্য একটু বলি, আপনার কাছে দুটা সম্পর্কে একটু বিশ্লেষণ চাইবো। পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়, আর ভয় পায় না বলে গলা ফাটিয়ে চোখ বের করে চেঁচানো নেতারা শেষমেশ ঢুকে পড়েন সাঁজোয়া জানের গহ্বরে। ইঁদুরও গর্তে এমন নিঃশব্দে ঢোকে না। এরকম লিখছেন আর কি। শেষে লিখছেন, সেনা পুলিশ প্রটোকল ছাড়া ঘুরে দেখাও কার গায়ে কয়টা জামা অবশিষ্ট থাকে, জাতি দেখবে। মানে হান্নান মাসুদ এবং দেখেন এই জিনিসটা কিন্তু, এই বিষয়টা কিন্তু আমি বলি আপনাকে, আমি আর দু একটা এই একদম মানে একটা ঘটনা নিয়ে মন্তব্য করতে চাই না, আমি সামগ্রিক ভাবে বলি। আমরা কিন্তু এটা মানে আওয়ামী লীগ আমলে দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি যে বিএনপির নেতারা বলতেন যে পুলিশের প্রহারা ছাড়া রাস্তায় আসেন, দেখি কেমন পারেন, এই চ্যালেঞ্জ কিন্তু ওরা দিত। কিন্তু ওনারা কিন্তু ওই প্রহারা থেকে বেরোতো না, ওটা নিয়েই তারা রাস্তায় থাকতো এবং বলতো রাজপথ আমাদের দখলে। তো এখনো আমি ওইটাই বললাম যে আমি কোনো সরকারের কোনো চেঞ্জ দেখি না। এখন ওই সরকার এবং সরকারি দল একই কাজ করছে, একই কাজ করছে। তবে এখানে হলো কি, সরকারি দলটা কিন্তু এটা মাঝে মাঝে বুঝি না। মাঝে মাঝে মনে হয় এনসিপি, মাঝে মাঝে মনে হয় জামাত। এনসিপি বলছেন তাদের নেতারা বীর, এদিকে এরকমও বলা হচ্ছে যে ইঁদুরও এরকম গর্তে এভাবে পালায় না, মানে এত নিঃশব্দে। দেখেন একটা জিনিসকে আমি বলি আপনাকে, ওরা যেভাবে এসেছে এখানে কোনো বীরত্ব নাই, এখানে হয়তো বীরত্ব খোঁজার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ দেখেছে, মানুষ তখনই সিদ্ধান্ত নিয়েছে, তারা যেটা করেছে সেটা করেছে, এবং আবার তারা যেটা করেছে এটাই স্বাভাবিক ছিল। ওই হইচইয়ের মধ্যে আপনি কি করবেন?
ওখানে বিকচিতে আর বুকচাতে দাঁড়ায় থাকবে, আর আপনার পাবলিক গলপিটুনি খাবেন। তো ওনাদেরও তো বাঁচতে হবে, বেঁচে চলে আসছেন। খুবই স্বাভাবিক মানবিক আচরণ তারা করেছেন। তারা যেটা করেছেন এটাও স্বাভাবিক, তাদেরকে যারা মুক্ত করে নিয়ে এসেছে তাদের কাজটা স্বাভাবিক। এখানে কোনো বীরত্ব খোঁজারই কোনো প্রয়োজন নাই। এখানে বীরত্ব অথবা কাপুরুষতা কোনোটাই খোঁজার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা খুঁজছেন তারা কেন খুঁজছেন? তারা এটা বলতে চাচ্ছেন যে আপনি তো আসলে এই জিনিসটাই, তা আপনি কেন আগে বড় বড় কথা বলেন? এটা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বড় কথা বলার তো কোনো দরকার নাই। আমাকে যদি মারতে আসে কেউ, আমি কি বুক চেতে দাঁড়ায় থাকলে হ্যাঁ মারো আমারে মারো বলবো? আমি দৌড় দেবো না। এটা যে স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, তাহলে এটা যে হবে। কাজে এখানে বীরত্ব খোঁজারও দরকার নাই, আর দৌড় দিলে সে কাপুরুষ হয়ে গেলো আমি সেটাও মনে করি না। সার্জিস আলম ফেসবুক পোস্টের কিছু নিয়ে কথা বলছি। সার্জিস আলমের একটা পোস্ট, তিনি বলছেন যদি এখান থেকে ফিরি মুজিববাদের কবর রচনা করেই ফিরবো। মানে মুজিববাদ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বাদী আসলে এটিরই কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে কবর রচনা করেই ফিরবেন এখান থেকে যদি ফেরেন। সেই কবর রচনার কি কিছু হলো? ওনারা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, জাস্ট ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। আওয়ামী লীগের লোক কমবে না ওনাদের এই সমস্ত আচরণের কারণে। আওয়ামী লীগের যারা সমর্থক আছে, আওয়ামী লীগের যারা কর্মী আছে, তারা কেউ এনসিপিতে জয়েনও করবে না, আওয়ামী লীগ ত্যাগও করবে না। আমি তো একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনি শোনেন, এত কিছু বলার দরকার নেই। এনসিপির বর্তমান যে স্ট্রেংথ, যদি তাদের সঙ্গে সরকার না থাকে, তারা কারোর সঙ্গে লড়াই করার উপযুক্ত না। জামাতের সঙ্গেও না, বিএনপির সঙ্গেও না, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গেও না। নিষিদ্ধ ঘোষিত না মানে কার্যক্রম নিষিদ্ধ আর কি, তাদের সঙ্গে ওদের সেই শক্তি নাই। এবং আমি খুব আতঙ্কিত বোধ করি ওদের জন্য। বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে, ওরা বিভিন্ন জনকে যেভাবে খেপিয়ে তুলছে। যদি এই সরকার না থাকে, এটা ফেব্রুয়ারিতে হোক অথবা এপ্রিলে হোক, কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে, আসবে না? যে গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন সেই গভর্নমেন্ট এই ইউনূস সরকার যেভাবে তাদেরকে প্রোটেকশন দেয় সেভাবে প্রোটেকশন দেবে? মনে করেন প্রোটেকশন দেবে না। তখন এদের কি অবস্থা হবে? মানে এটা চিন্তা করে মাঝে মাঝে আতঙ্কিত বোধ করি। এরা তো প্রোটেকশন ছাড়া 10 কদম যাওয়ার যোগ্যতা নাই তাদের। আমি দেখছিলাম ফরহাদ মজহার একটা এই বছরেরই সম্ভবত ফেব্রুয়ারি বা কোনো এক সময় তিনি বলছিলেন যে জুলাই সনদ হতে দিল না ডক্টর ইউনূস সরকার, এর দায় নিতে হবে ডক্টর ইউনূসকে, কারণ এরপরে আওয়ামী লীগ বিএনপি যেই আসুক এই ছেলেদেরকে বাঁচতে দেবে না। মানে জুলাই সনদ হলে কি এদের বাঁচার কোনো বিশেষ জায়গা তৈরি হতো? মানে আপনি যেই সংখ্যাটা করছেন সেই সংখ্যা কেটে যেত, এরকম কিছু আছে কি? আমি ছাত্র জীবন থেকে ফরহাদ মজহারকে চিনি। আমরা যখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন উনি বড় নেতা, তখন উনি মাত্র বিদেশ থেকে ফেরত আসছেন এবং খুব ঝকঝকে একজন ব্যক্তি, সুন্দর কবিতা লেখেন, অনেক কিছু করেন। ওনার দুই একটা মিটিং করার শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আসলে অনুসরণ করা খুব কঠিন। আমার কাছে মনে হয়েছে, আমি হয়তো গৃহী টাইপের লোক, অত বুঝি না, আমার কাছে মনে হয়েছে। তারপরে বয়স আমারও বাড়ছে, ওনারও বাড়ছে, আমার কাছে এখনো ওনাকে একজন বিভ্রান্ত ব্যক্তি মনে হয়। আমার কাছে মনে হয় উনি যে সমস্ত কথাবার্তা বলেন বাংলাদেশের প্রেক্ষিতে, সেগুলো আসলে মানে আপনার না প্রয়োগ করা যায়, প্রয়োগযোগ্য নয়। উনি কিছু কিছু ক্ষেত্রে হিপোক্রেসি ওনার মধ্যে আছে। উনি একদিকে ইউনূস সরকারের সমালোচনা করেন, আবার এই সরকারে নিজের বউরে পাঠিয়ে রাখছেন, নিজের বউ হলো একজন উপদেষ্টা। তো উনি এটাও করেন ওটাও করেন। রাতে বেলা তো বসে দেখা হয়, কি বলেন তাকে যে তোমরা পারছো না, বলেন এগুলো, বলেন তো না। এগুলি বলে লাভ নাই। এগুলো লোকে এক ধরনের মানে মাঠ গরম করে বলতে